নমস্কার। জয় রাম জয় রাম। এক শহরে ঠাকুর বেশ কিছুদিন আছেন। ঠাকুরকে এভাবে বেশ কিছুদিন পাওয়া যায় না, তাই ঠাকুর আছেন, অনেক ভক্তজন রোজ ঠাকুরের কাছে এসে বসেন, ঠাকুরের অমৃত কথা শোনেন। একদিন ঠাকুর সাবিত্রী সত্যবানের প্রসঙ্গ বলছেন। ঘরে প্রচুর নরনারী, ফাঁক ছিল না, কিন্তু ঠাকুর তাদের সঙ্গে সাবিত্রী সত্যবানের প্রসঙ্গ আলোচনা করছেন। সবাই সেই কথা মন দিয়ে শুনছেন। সমস্ত পরিবেশটা নীরব, একমাত্র ঠাকুর কথা বলে যাচ্ছেন। এমন সময় এক ভদ্রমহিলা ওইটুকু ফাঁক দিয়ে প্রবেশ করল, যেন পদ্মবনে মত্ত মাতঙ্গিনী এসে প্রবেশ করলো, ঢুকেই একেবারে গর্বিত এক মহিলার মতন আচরণ করে ঠাকুরকে বললেন, কি ব্যাপার, আপনার দেখি আমার কথা মনেই নাই, আপনি ভুলিয়া গেছেন? ঠাকুর কোনো সৌজন্য বোধ নেই। ঠাকুর কথা বলছেন, তাকে থামতে দেওয়া নেই। এতগুলো লোকের মাঝখানে এই উদ্ধত আচরণে ঠাকুরকে এইভাবে কথা বললেন। এমন একটা ভাব যেন ঠাকুর খুব বিপন্ন অবস্থায় ছিলেন। সেই বিপন্ন অবস্থা এই ভদ্রমহিলার সাহায্যে ঠাকুর উদ্ধার পেয়েছেন। আজকে উদ্ধার পেয়ে ঠাকুর তার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখছেন না বা কোনো সম্পর্ক রাখছেন না। ভদ্রমহিলার ভাব গতিতে তাই মনে হয়। ঠাকুর তখন বললেন, আপনারে তো আমি চিনি, আপনি হচ্ছেন মুন্সেফ বাবুর স্ত্রী। ভদ্রমহিলা বললেন, না, আমি সাব জজের স্ত্রী। ঠাকুর তখন আস্তে করে বললেন, না মা, আপনি মুন্সেফ বাবুর স্ত্রী। এবার ভদ্রমহিলা বারবারই বলতে লাগলেন যে তিনি সাব জজের স্ত্রী। ঠাকুর বারবার বললেন, না মা, আপনি মুন্সেফ বাবুর স্ত্রী। এভাবে চলার তখন ভদ্রমহিলা বলছেন যে চিঠি এসে গেছে ওপর থেকে, ওখান থেকে লোক পাঠাবে, দায়িত্ব বুঝে নিলেই আমার স্বামী চলে যাবে সাব জজের পোস্টে, তিনি তখন বসবেন। আমার সব গোছানোর কাজে আমি ব্যস্ত, আমার মরণের সময় নেই। আমি একটু ফাঁক পেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আর আপনি কিনা বলছেন না উনি সাব জজের স্ত্রী নয়, আমি সাব জজের স্ত্রী নই, আপনি ভুল বলছেন। ঠাকুর তখনও বলছেন, না, আপনি মুন্সেফ বাবুর স্ত্রী। ভদ্রমহিলা এবার ভাবলেন, কিছু বোঝে না, পড়াশোনাও করেনি সেরকম, মুন্সেফ বাবু মানেই কি আর সাব জজ মানেই কি, ইনি আর কি বুঝবেন? এই কিছু না বোঝা এই ভদ্রলোক, এই মানুষটির সঙ্গে এতগুলো লোক বসে বসে কি শোনে কে জানে। বিরক্ত হয়ে কোনোভাবে ঠাকুরের দিকে তাকালেন, একটু যেন ঠাকুরকে তিনি কৃপা করছেন এমনভাবে তাকিয়ে তিনি বেরিয়ে গেলেন। দুদিন বাদে ভদ্রমহিলা এলেন। এসে যখন ঘরে ঢুকলেন, সেই ঔদ্ধত্য তার ভেতরে আর নেই। যেন মনে হচ্ছে আকাশ থেকে কোনো নক্ষত্র পড়ে গেছে, পড়ে গিয়ে সমস্ত দ্যুতি মলিন হয়ে গেছে। এসে ঠাকুরের পায়ে পড়ে কাঁদতে শুরু করে বললেন যে ওপর থেকে চিঠি এসেছে যে এখনো তার স্বামীকে মুন্সেফ পদেই থাকতে হবে, কেননা ওখান থেকে লোক পাঠানো সম্ভব হবে না। কাঁদছেন, অনেকক্ষণ কান্না। ঠাকুর চুপচাপ ওনার সব কথা শুনলেন। আবার কাঁদতে কাঁদতে তারপরে তিনি ঠাকুরকে বললেন যে ঠাকুর, আপনি থাকতেও আমার এই রকম বিড়ম্বনা কেন হলো? ঠাকুর এবারেও চুপ। তখন ভদ্রমহিলা বলছেন যে এই প্রত্যেকে জেনে গেছে যে তার স্বামীর পদোন্নতি হয়েছে, তিনি সাব জজ হয়েছেন, মুন্সেফ বাবুর পদে তিনি এখন গিয়ে কি করে কাজ করবেন? এর থেকে তো মৃত্যু ভালো।
ঠাকুর তখন শান্তভাবে বললেন, শান্ত হন, স্থির হন, ধৈর্য ধরেন। উনি সাব জজ হবেন, উনি জজও হবেন, কিন্তু সময়ের কাজ সময়ে হয়, সময় দিতে হয়। তো কালের অপেক্ষা না করলে কোনো কিছুই তো পাওয়া যায় না। এটা কিন্তু শুধুমাত্র ভদ্র মহিলাকে যে বলা হলো তা কিন্তু নয়, আমাদের প্রত্যেকের মনেই কিন্তু মাঝে মাঝেই মত্ত মাতঙ্গিনীর মতন আমরা কিন্তু উন্মত্ত হয়ে উঠি কিছু পাবার আকাঙ্ক্ষায়। না পেলে আমাদের মধ্যেও এইভাবেই কষ্ট হয়, এইরকমই আমরা করতে থাকি। সেই জন্যই বোধহয় একটা লীলা কাহিনীর মধ্য দিয়ে প্রত্যেকের কাছে এটাই বোঝানো হলো, সব কিছুর জন্য ধৈর্য ধরতে হয়, স্থির থাকতে লাগে, সময় হলে সব কাজই হবে। কালের যদি অপেক্ষা না করি তাহলে কোনো দিনও কোনো কাজ আমাদের ভালো করে হবে না, সম্পূর্ণ হবে না। এটা কিন্তু ঠাকুর বোঝাতে চাইলেন সমস্ত আশ্রিতজনকে। নমস্কার।